ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এসএসসির তরফ থেকে আসা বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে, যেখানে তোমাদের প্রচুর পরিমাণে শূন্যপদ বেরিয়েছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা এখন বুঝতে পারছো না কে কোন পোস্টে আবেদন করবে, কারণ কিছুদিনের মধ্যে 22 সেপ্টেম্বর থেকে কিছু কিছু নোটিশ এসএসসি থেকে দেওয়া হয়েছে। তারপর 24 সেপ্টেম্বর দেওয়া হয়েছিল, তারপর 29 সেপ্টেম্বর দেওয়া হয়েছিল। বেশ অনেকগুলো নোটিশ বেরিয়েছে, অনেকগুলো শূন্য পদে, যেগুলো এসেছে এসএসসি দিল্লি পুলিশ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এসএসসি দিল্লি পুলিশ থেকে মোট 4টি নোটিফিকেশন বেরিয়েছে শূন্য পদে আবেদন করার জন্য। এখন অনেকেই আমার সাথে যোগাযোগ করছো, তোমরা বুঝতে পারছো না কে কোনগুলোতে আবেদন করতে পারবে, কে কোন পোস্টগুলোর জন্য এলিজিবল রয়েছে। ঠিক আছে, কারণ এখানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হচ্ছে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট চাওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে। আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে কোন পোস্টগুলি তোমরা কে কে আবেদন করতে পারবে। তো আজকে আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেব কে কোন পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তবে একটি ভিডিওর মধ্যে 4টি নোটিশ সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি 4টি নোটিশ নিয়ে 4টে আলাদা আলাদা ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তোমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও দেখবে। এই ভিডিওটি তৈরি হচ্ছে এসএসসির তরফ থেকে আসা। এসএসসি দিল্লি পুলিশ 22 সেপ্টেম্বর একটি নোটিশ পাবলিশ করেছিল। এসএসসি দিল্লি পুলিশে অনেক শূন্যপদ বেরিয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। তো আমরা দেখে নেব 22 সেপ্টেম্বর এসএসসি থেকে কী নোটিশ বেরিয়েছিল এবং সেই শূন্যপদগুলিতে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তাই ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, পরবর্তীতে আমি আরও বাকি 3টি নোটিশ নিয়ে আবার আলাদা ভিডিও বানিয়ে দেব। সবগুলি কিন্তু তোমাদের সুবিধার্থে, তাই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। তাহলে চলো শুরু করি। 22 সেপ্টেম্বরের সেই নোটিশটিতে কি রয়েছে আমরা দেখে নেব। এটি হচ্ছে এসএসসির তরফ থেকে আসা 22 সেপ্টেম্বর 2025-এর নোটিশ। তো এই নোটিশে রয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, অর্থাৎ এসএসসি দিল্লি পুলিশে কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের। তো এখানে তোমাদের এই নোটিশটি দেওয়া হয়েছে 22 সেপ্টেম্বর 2025, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে 22 সেপ্টেম্বর 2025 থেকে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 21 অক্টোবর 2025। ঠিক আছে, তারপর বলা হয়েছে এখানে তোমাদের লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ তোমাদের যাদের অনলাইন ফি পেমেন্ট লাগবে সেটা দেওয়ার লাস্ট তারিখ রয়েছে 22 অক্টোবর 2025। ঠিক আছে, তারপর রয়েছে ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করবে সেই সময় যদি তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা সেটা সংশোধনের সময় পেয়ে যাবে 29 অক্টোবর 2025 থেকে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। তারপর তোমাদের টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের যে সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে, এটার একটি টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে। অনুমানিক তোমাদের পরীক্ষা শুরু হবে ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে। তোমাদের এই এসএসসি দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের যে পরীক্ষাটি রয়েছে এর মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব এখানে তোমাদের এলিজিবিলিটি কী রয়েছে, আবেদন করতে গেলে কী কী যোগ্যতা রয়েছে। এই যে এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে মেল এবং ফিমেল প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে। এখানে কিন্তু বিশেষ করে মহিলা প্রার্থীদের বলা হয়েছে সকলের জন্য এই পদের জন্য আবেদন করে তোমরা যারা এলিজিবল রয়েছে। তো এখানে দিল্লি পুলিশ থেকে এসএসসি থেকে যে নোটিশটি বেরিয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য, এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা বিস্তারিত বুঝতে গেলে পিডিএফটি ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে নিও। তো আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে দিল্লি পুলিশ এবং স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী
কনস্টেবল এক্সিকিউটিভ পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ অনুষ্ঠিত হবে। এই পদে ভারতের যে কোনো প্রদেশের প্রার্থীরা অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারবে, তবে এটি পিডব্লিউডি প্রার্থীদের জন্য উন্মুক্ত নয়। অর্থাৎ যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে, তোমরা কিন্তু এই পদের জন্য কেউ আবেদন করতে পারবে না। তারপর এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে এবং আবেদনপত্র শুধুমাত্র এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। তোমরা যারা আবেদন করতে চাও শুধুমাত্র এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে না। তো যারা আবেদন করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে বসেই ফর্মটি ফিল আপ করতে পারবে। তারপর বলা হয়েছে নিয়োগের প্রথম ধাপে থাকবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ সিবিইটি টেস্ট, যা এসএসসি কর্তৃক শুধুমাত্র ইংরেজি ও হিন্দি ভাষায় নেওয়া হবে। বুঝতে পেরেছো, তোমাদের দুটি ভাষায় পরীক্ষা হবে, ইংরেজি এবং হিন্দি ভাষায় পরীক্ষা হবে এবং তোমাদের সিবিটি টেস্টের মাধ্যমে সেই পরীক্ষাটি নেওয়া হবে। তারপর বলা হয়েছে সিবিই পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রার্থীদের শারীরিক সক্ষমতা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট ও মাপ পরীক্ষা হাইট মেজারমেন্ট তোমাদের নেওয়া হবে, দিল্লিতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তবে তোমাদের যে সিবিটি টেস্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটা কিন্তু তোমরা সবাই নিজ নিজ রাজ্যে দিতে পারবে। তারপর তোমাদের যে শারীরিক সক্ষমতা ও মাপ পরীক্ষা রয়েছে সেটা কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট সব কিছু কিন্তু তোমাদের দিল্লিতে হবে, যা পরিচালনা করবে দিল্লি পুলিশ। এই শারীরিক পরীক্ষা শুধুমাত্র যোগ্যতা নির্ধারণের জন্য। এই ধাপে প্রার্থীদের মূল সার্টিফিকেট সংগ্রহ যাচাই করা হবে। তো তোমরা যখন ফিজিক্যাল টেস্টে যাবে তখন কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্ট প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে, তখন কিন্তু সেখানে তোমাদের সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে। তারপর বলা হয়েছে এখানে চূড়ান্ত ফলাফল এসএসসি ঘোষণা করবে। শুধুমাত্র সিবিইতে যারা পাস করেছে অর্থাৎ সিবিইতে প্রার্থীর পারফরমেন্সের ভিত্তিতে এই মেরিট লিস্ট প্রকাশিত হবে। তবে শর্ত থাকবে যে প্রার্থীকে পিইএনএমটি এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তুমি সিবিটি টেস্ট পাস করে ফেলেছো, এর মধ্যে এই নয় যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো, ঠিক আছে, তোমাকে একটা পোস্ট দিয়ে দেওয়া হবে, এটা নয়। তোমাকে কিন্তু অন্যান্য যে এখানে পরীক্ষার কথা বলা হয়েছে, যোগ্যতার পরীক্ষার কথা, যেমন ফিজিক্যাল টেস্ট রয়েছে, মেডিকেল টেস্ট রয়েছে, সেগুলিতেও কিন্তু তোমাকে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে আবেদন, সিবিই, উত্তরপত্র, রেজাল্ট এবং মেধা তালিকা সম্পর্কিত সমস্ত আরটিআই অভিযোগ ও আপত্তি এসএসসি দেখবে। দিল্লিতে প্রার্থীদের দ্বারা দায়ের করা মামলাগুলোর দায়িত্ব থাকবে দিল্লি পুলিশের ওপর, তবে দিল্লির বাইরে মামলাগুলো এসএসসি পরিচালনা করবে। অর্থাৎ যখন রেজাল্ট বের হবে তখন যদি তা নিয়ে তোমাদের কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থেকে থাকে, তোমরা তার উপর আপত্তি জানাতেই পারো। তবে যারা দিল্লিতে আবেদন জানাবে সেটা কিন্তু শুধুমাত্র দিল্লিতেই দেখা হবে। আর দিল্লির বাইরে যারা এসে অর্থাৎ দিল্লি থেকে বেরিয়ে যারা অন্যান্য রাজ্যে এসে তোমাদের সেই আপত্তি জানাবে বা অভিযোগ যখন জানাবে সেটা কিন্তু এসএসসি দেখবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে পিই এবং এমটি ডকুমেন্ট যাচাই, মেডিকেল পরীক্ষা এবং শূন্যপদ সংক্রান্ত যে কোনো অভিযোগ দিল্লি পুলিশ দেখবে। ঠিক আছে, তবে এই সংক্রান্ত কোনো অভিযোগ পিএনএমটি বা ডকুমেন্ট যাচাইয়ের দিনেই জানাতে হবে, পরে আর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। অর্থাৎ তোমরা যে ফিজিক্যাল টেস্ট দিতে যাবে, মেডিকেল টেস্ট দিতে যাবে, তোমাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে অথবা কোনো অভিযোগ থেকে থাকে, তোমরা কিন্তু সেদিনেই সেটা তোমাদের জানাতে হবে, না তারপরে কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। নেক্সট রয়েছে তোমাদের বেতন। তো এখানে পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে তোমাদের বেতন থাকছে 21,700 থেকে 69,100 গ্রুপ সি পদের জন্য। তারপর রয়েছে এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ এই শূন্যপদ কমতেও পারে অথবা বাড়তেও পারে। তো শূন্যপদ কমে না, সবসময় বাড়ে। তো সেক্ষেত্রে কনস্টেবল এক্সিকিউটিভ মেল প্রার্থীদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 4,408টি। কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য রয়েছে 285টি শূন্যপদ। কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো যারা রয়েছে তোমাদের এখানে টোটাল শূন্যপদ রয়েছে 376টি এবং কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে 2,496টি এবং এই শূন্যপদগুলি কিন্তু ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি
প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো এখানে টোটাল রয়েছে 7,565টি শূন্যপদ, বিশাল শূন্যপদ। কেউ কিন্তু এই ফর্মটি মিস করবে না, সবাই কিন্তু আবেদন করবে। ঠিক আছে, নেক্সট রয়েছে ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ। তো প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর রয়েছে এজ লিমিট। তো যারা এখানে তোমরা আবেদন করবে তোমাদের প্রত্যেকের বয়স 1 জুলাই 2025 অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, অর্থাৎ যারা 2 জুলাই 2000 থেকে 1 জুলাই 2007 মধ্যে জন্মগ্রহণ করেছো তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু এখানে রয়েছে তোমাদের বয়সের ছাড় থাকছে। তো যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকছে। যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের 3 বছরের বয়সের ছাড় থাকছে। এবং যারা আদার্স প্রার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বিশাল বয়সের ছাড় দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যারা 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে জেনারেল প্রার্থী, ইউআর প্রার্থী, তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি এবং ওবিসি প্রার্থী রয়েছে তোমাদের সকলের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এসসি এসটি প্রার্থীরা এখানে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসি প্রার্থীরা এখানে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করবে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি তোমাদের বয়স ভালো করে দেখে তারপর তোমাদের আবেদনটি করে দেব। এমনও দেখা যায় অনেকে দেখো যে তোমাদের 28 বছর হয়ে গেছে, 1-2 দিন কম রয়েছে, তোমরা ভেবে নিলে যে তোমাদের ফর্মটি ফিল আপ হবে না, তোমাদের বয়স বেশি হয়ে গেছে। অনেকে কিন্তু হিসাব না করেই ফর্মটি ফিল আপ করে ফেলো, তখন দেখো অনেকে ফিল আপ করতে পারো আবার অনেকে ফিল আপ করতে পারো না। তো সেক্ষেত্রে তোমরা আমার সাহায্য নিতে পারো, স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্মটি ফিল আপ করে দেবো। নেক্সট রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ 21 অক্টোবর 2025 মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাস করে নেবে তোমরা সকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। তবে বিশেষ কিছু ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে একাদশ পাস করা থাকলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। তো তারা হলো দিল্লি পুলিশে যারা কর্মরত রয়েছে অথবা অবসরপ্রাপ্ত বা প্রয়াত কর্মচারী অথবা মাল্টিটাস্কিং স্টাফদের ছেলে মেয়ে, ওরা যদি একাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রয়োজন নেই। তারপর রয়েছে এখানে ব্যান্ডসম্যান, বাগলার্স, মাউন্টেন কনস্টেবলস, ড্রাইভার্স, ডিসপ্যাচ রাইডার্স। তো যারা এখানে এই পদের সঙ্গে জড়িত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে একাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই, উচ্চ মাধ্যমিকের প্রয়োজন নেই। তার বাইরে যারা রয়েছে তোমরা সকলেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 21 অক্টোবর 2025 মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যারা এখানে মেল প্রার্থী রয়েছে তোমাদের সকলের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের যখন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তখন কিন্তু তোমাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে, অর্থাৎ এলএমবি ড্রাইভিং লাইসেন্স। মোটরসাইকেল বা গাড়ির জন্য যাদের লাইসেন্স রয়েছে এলএমবি ড্রাইভিং লাইসেন্স তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে লার্নার লাইসেন্স চলবে না, যাদের লার্নার লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, সম্পূর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করতে পারবে। আর এটা কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য, মহিলা প্রার্থীদের জন্য কোন ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়নি, মহিলা প্রার্থীরা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ডিস্টেন্স এডুকেশন। যারা করছো তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে, তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যারা ইউজিসি অর্থাৎ ভারত সরকারের অনুমোদিত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ওপেন বা ডিস্টেন্স মোডে পড়াশোনা করছো তাদের ডিগ্রি অথবা সার্টিফিকেট বৈধ হবে যদি সেই সময় ইউজিসি থেকে অনুমোদিত ছিল। ঠিক আছে, তোমরা যখন এই ওপেন বা ডিস্টেন্স মোডে পড়াশোনা করেছো তোমাদের সেই সার্টিফিকেটগুলো যদি সেই সময়ে
ইউজিসি থেকে অনুমোদিত থাকে সেক্ষেত্রে তোমরা সেখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তবে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং, ফার্মেসি, ফিজিওথেরাপি এই বিষয়ে কিন্তু ডিস্টেন্স ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আদার্স ক্ষেত্রে কিন্তু তোমরা ডিস্টেন্সে থাকলেও এই ফর্মের জন্য ফিল আপ করতে পারবে, এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যারা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং করেছো তোমাদের ক্ষেত্রে এখানে বিশেষ কিছু শর্তাবলী রয়েছে, তোমরা পিডিএফ ডাউনলোড করে নিজেরা ভালোভাবে দেখে নিও। যারা ইগনো দেখে পড়াশোনা করেছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু কিছু শর্ত রয়েছে, তোমরা পিডিএফ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিও। তবে শর্ত একটাই রয়েছে এখানে সব থেকে, যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে সকলকে অবশ্যই 21 অক্টোবর 2025-এর মধ্যে তোমাদের সেই উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সেই আবেদনটি করতে পারবে, নতুবা পারবে না। ঠিক আছে, নেক্সট রয়েছে যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছে তোমাদের জন্য একটি বিশেষ সুবিধা এখানে দেওয়া রয়েছে। সেটি হচ্ছে যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে, যেসব প্রার্থীর তোমাদের যদি সেই সার্টিফিকেট থাকে, যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে, তোমরা 5% বোনাস মার্ক পাবে। অর্থাৎ তোমাদের 5% এক্সট্রা মার্ক দেওয়া হবে পরীক্ষার সময়। যখন তোমরা পরীক্ষা দেবে যত মার্ক পাবে তার সঙ্গে আরও 5% এক্সট্রা তোমাদের দেওয়া হবে। যাদের এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তাদের দেওয়া হবে 3%, এবং যাদের এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তাদের জন্য রয়েছে 2% বোনাস মার্ক। ঠিক আছে, তবে এই সুবিধা শুধু তখনই দেওয়া হবে যদি প্রার্থী মূল এনসিসি সার্টিফিকেট PNMT বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রমাণস্বরূপ জমা দেন এবং তা যাচাইয়ের পর বৈধ প্রমাণিত হয়। ঠিক আছে, তোমরা যখন পি এবং এমটিতে যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন যদি তোমরা এনসিসি এর বৈধ সার্টিফিকেট জমা দিতে সক্ষম হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেরিট লিস্টে এই মার্কগুলো, বোনাস মার্কগুলো দেওয়া হবে, নতুবা দেওয়া হবে না। এই বোনাস নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ 21 অক্টোবর 2025-এর মধ্যেই কিন্তু সেটা তোমাদের জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যে সেই সার্টিফিকেটগুলো রয়েছে সেটা 21 অক্টোবর 2025-এর মধ্যেই তোমাদের কিন্তু এসএসসিকে জানাতে হবে অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন একটি অপশান থাকবে তোমাদের কি এনসিসি সার্টিফিকেট রয়েছে নাকি নেই। ইয়েস করলে তখন আসবে এ, বি নাকি সি, তো যেটি রয়েছে সেটিতে টিক করবে, এবং সেক্ষেত্রে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমরা যদি সেই সার্টিফিকেট দেখাতে পারো তখন তোমরা কিন্তু এক্সট্রা সেই বোনাস মার্ক পেয়ে যাবে। নেক্সট রয়েছে যারা RRU ডিগ্রিধারী প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সট্রা বোনাস মার্ক দেওয়া হবে। অর্থাৎ যে প্রার্থীরা রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেছো তাদের পরীক্ষার ক্ষেত্রে বোনাস মার্ক দেওয়া হবে নিচের নিয়ম অনুযায়ী। যেসব প্রার্থী ডিস্টিংশনে রয়েছে তাদের দেওয়া হবে 5% বোনাস মার্ক। যারা ফার্স্ট ক্লাস রয়েছে তাদের দেওয়া হবে 4% বোনাস মার্ক। যারা সেকেন্ড ক্লাস রয়েছে তাদের দেওয়া হবে 3% বোনাস মার্ক, এবং যারা ফার্স্ট ক্লাস অর্থাৎ শুধুমাত্র ফার্স্ট করেছো তোমাদের দেওয়া হবে 2% বোনাস মার্ক। ঠিক আছে, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হয়েছে, বলা হয়েছে এই সুবিধা তখনই দেওয়া হবে যদি প্রার্থী PNMT এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মূল অরিজিনাল সার্টিফিকেট দেখাতে পারে এবং তা যাচাইয়ের পর বৈধ প্রমাণিত হয়। এই সুবিধা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তোমরা যারা এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো তোমাদের ক্ষেত্রে কিন্তু 21 অক্টোবর 2025-এর মধ্যে জানাতে হবে তোমাদের কাছে সেই সার্টিফিকেট আছে কিনা। যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই বোনাস মার্কটি পাবে, নতুবা পাবে না। তারপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো কিভাবে আবেদন করবে, অবশ্যই এখন থেকে এসএসসিতে ফর্ম ফিল আপ করতে হলে সবাইকে আগে OTR করতে হয়। যাদের রয়েছে করার দরকার নেই, যাদের OTR নেই তোমরা করে নিও। আর যারা ফর্মটি ফিল আপ করতে চাও বাড়িতে বসে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের OTR করে ফর্ম ফিল আপটি করিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সামান্য কিছু সার্ভিস চার্জ রয়েছে, আমরা বেশি নেই না, সেই সার্ভিস চার্জ দিয়ে তোমরা বাড়িতে বসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর যারা আগে থেকে আমার কাছে এসএসসি ফর্ম ফিল আপ করছে তোমাদের তো আমি OTR করে দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই। আর যারা নতুন করবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের OTR আমি করিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেমন তোমরা যখন ফটো উঠবে লাইভ ফটো, সেক্ষেত্রে তোমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে অথবা এক কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে, লাইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, না হলে কিন্তু তোমাদের ফটোগুলো রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে,
তারপর তোমরা কীভাবে সিগনেচার করবে, তো ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করবে, এগুলি এখানে বলা রয়েছে। নেক্সট রয়েছে এক্সামিনেশন সেন্টার। তো আমি আগেই তোমাদের বলেছিলাম তোমরা যে রাজ্য থেকে ফর্ম ফিল আপ করবে সেখানেই তোমাদের পরীক্ষার সেন্টার থাকবে। অর্থাৎ এসএসসি কিন্তু প্রত্যেক রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করে প্রার্থীদের জন্য, ঠিক আছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। যারা আসাম থেকে দেখছো তোমাদেরও কিন্তু আসামে পরীক্ষা সেন্টার রয়েছে। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমাদের ক্ষেত্রে এখানে পরীক্ষার সেন্টার দেওয়া রয়েছে। তো আমাদের হচ্ছে নর্থ ইস্টার্ন রিজন এনইআর, সেক্ষেত্রে যারা ত্রিপুরার প্রার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষার সেন্টার থাকবে আগরতলা। দেখো এখানে তোমাদের আগরতলার নাম উল্লেখ আছে, ঠিক আছে। তো তোমাদের এখানে পরীক্ষার সেন্টার রয়েছে আগরতলা। তো ত্রিপুরার প্রার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক একটি বড় সুবিধা, অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে না। অনেক ফর্ম ফিল আপ থাকে যে ক্ষেত্রে তোমাদের অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হয়, কিন্তু এসএসসির ক্ষেত্রে তোমরা ত্রিপুরাতে থেকেই পরীক্ষা দিতে পারবে এবং ত্রিপুরা আগরতলায় পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনের সাবজেক্ট। তো তোমাদের পরীক্ষা কি কি সাবজেক্ট থাকবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। তাছাড়া পিডিএফ ডাউনলোড করেও তোমরা কিন্তু সেটা দেখতে পারবে। তারপর হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। তো এখানে 0.25 রয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা যদি 4টে আনসার ভুল করো সেক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্ক হিসেবে একটি শুদ্ধ উত্তর কেটে নেওয়া হবে। তাই তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেবে, যেগুলো তোমাদের সঠিক মনে হবে সেগুলি টিকমার্ক করবে, নতুবা অন্যগুলো টিকমার্ক করার দরকার নেই, ঠিক আছে। যারা যেগুলো জানো সেগুলো টিকমার্ক যদি করো সেক্ষেত্রে যখন নর্মালাইজেশন হয় সেক্ষেত্রে তোমাদের মার্ক কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর তোমাদের যে এই কম্পিউটার বেস এক্সামিনেশন সেটা কিন্তু শুধুমাত্র ইংরেজি এবং হিন্দি ভাষায় হবে, অন্য কোনো ভাষায় হবে না। তারপর বলা রয়েছে তোমাদের যখন পরীক্ষা হবে তারপর যে রেজাল্টটি দেওয়া হবে সেই রেজাল্টের উত্তরপত্রের ওপর তোমাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটি অর্থাৎ সেই আনসার নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে। যদি তোমাদের মনে হয় যে উত্তরটি সঠিক, এখানে ভুল দেখাচ্ছে, এরকম যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নের উপর তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে 50 টাকা করে নেওয়া হবে, যেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না, নন রিফান্ডেবল। তো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু সেই প্রশ্নের উপর তোমাদের কমপ্লেন জানাতেই পারো, তবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রশ্নে 50 টাকা করে লাগবে, যেটা তোমরা ফিরে পাবে না, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের যে সাবজেক্ট পরীক্ষায় রয়েছে সেই সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন বিষয় রয়েছে এখানে তোমাদের, যেমন জেনারেল নলেজের ক্ষেত্রে কি কি টপিকের উপর তোমাদের কোয়েশ্চেন আসবে, তারপর রিজনিং রয়েছে, নিউমেরিক্যাল এবিলিটি রয়েছে, ঠিক আছে, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড। তো তোমাদের যে পরীক্ষার সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কোন কোন টপিকের উপর প্রশ্ন আসবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো সেক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে যারা 30 বছরের মধ্যে রয়েছে তোমাদের 6 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 14 ফিট, হাই জাম্প রয়েছে 3.9 ফিট। যারা 30 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন মেল প্রার্থী, আপনাদের ক্ষেত্রে 1600 মিটার রান রয়েছে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 13 ফিট রয়েছে লং জাম্প এবং 3.6 ফিট রয়েছে হাই জাম্প। তারপর রয়েছে যারা 40 বছর উপর রয়েছেন, 40 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদের 8 মিনিটে রয়েছে 1600 মিটার রান, 12 ফিট রয়েছে লং জাম্প এবং হাই জাম্প রয়েছে 3.3 ফিট, ঠিক আছে। তারপর রয়েছে হাইট। তো এক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে 170 মিটার হতে হবে হাইট, ঠিক আছে। তবে যারা হিল এরিয়া থেকে রয়েছে, অর্থাৎ যারা মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম এইসব পার্বত্য অঞ্চল থেকে রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটারের ছাড় দেওয়া হবে, অর্থাৎ 165 সেন্টিমিটার হলেই তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে এবং 165 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু তোমাদের যে হাইটের মেজারমেন্টটি রয়েছে সেখানে তোমরা পাস করে যাবে, ঠিক আছে। তাছাড়াও এসটি প্রার্থীদের ক্ষেত্রে আরো এক্সট্রাভাবে 5 সেন্টিমিটারের ছাড় দেওয়া থাকবে। এছাড়াও 5 সেন্টিমিটার ছাড় থাকবে অন্যান্য প্রার্থীদের জন্য, যেমন দিল্লি পুলিশ যারা অলরেডি কর্মরত রয়েছেন অথবা মাল্টিটাস্কিং স্টাফ রয়েছেন ওরাও কিন্তু এখানে ছাড় পাবে, তাদের ছেলে মেয়ে যদি এখানে আবেদন করে তারাও কিন্তু সেক্ষেত্রে এখানে ছাড় পেয়ে যাবে। তারপর রয়েছে ফিজিক্যাল টেস্ট ফর
ফিমেল প্রার্থী। তো ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে যেসব ফিমেল প্রার্থী 30 বছরের মধ্যে রয়েছে, তোমাদের 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 8 মিনিটে, এবং তোমাদের লং জাম্প রয়েছে 10 ফিট, হাই জাম্প রয়েছে 3 ফিট। তারপর যারা 30 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন মহিলা প্রার্থী, আপনাদের 9 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, এবং 9 ফিট রয়েছে লং জাম্প, 2.9 ফিট রয়েছে হাই জাম্প। আর যারা 40 বছরের ঊর্ধ্বে রয়েছেন, আপনার ক্ষেত্রে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 10 মিনিটের মধ্যে, এবং 8 ফিট রয়েছে লং জাম্প, এবং 2.6 ফিট রয়েছে হাই জাম্প। ঠিক আছে, তবে এই যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট লং জাম্প হাই জাম্প না হবে, এক্ষেত্রেও কিন্তু কিছু রুলস দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে প্রার্থীরা রানিংয়ে কোয়ালিফাইড করবে তারা লং জাম্প এবং হাই জাম্পে অংশগ্রহণ করতে পারবে। লং জাম্প এবং হাই জাম্প এই দুটোতে 3টি চান্স দেওয়া হবে, একটি চান্সে ক্লিয়ার করলেই হবে। তোমরা যদি একটি চান্সে লং জাম্প এবং হাই জাম্প ক্লিয়ার করতে না পারো, তোমাদের আরও 2টি চান্স দেওয়া হবে, অর্থাৎ মোট 3টি চান্স তোমাদের দেওয়া হবে। এই 3টি চান্সের মধ্যে যদি একটি চান্সে তোমরা লং জাম্প হাই জাম্প ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে সেক্ষেত্রে কোয়ালিফাইড করে যাবে। তারপর এখানে বলা হয়েছে ডিসকোয়ালিফিকেশন হলে, অর্থাৎ রেস, লং জাম্প বা হাই জাম্পে কোনো অ্যাপেল গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তারপর ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, সকলে কিন্তু একটু মন দিয়ে শুনবে, যেসব ফিমেল প্রার্থী প্রেগনেন্ট অথবা বেবি সদ্য ডেলিভারি হয়েছে অথবা মিসক্যারেজ হয়েছে, তারা কিন্তু PNMT-তে অংশগ্রহণ নিতে পারবে না। তাদেরকে টেম্পোরারি আনফিট ঘোষণা করা হবে এবং তাদের রেজাল্ট সিল কভারে রাখা হবে। ঠিক আছে, এবং তাদের জন্য ভ্যাকেন্সি রিজার্ভ করে রাখা হবে। যখন কনফাইনমেন্ট পিরিয়ড শেষ হবে, তখন তারা আবার রি এক্সামিনেশন ফর PET-তে অংশগ্রহণ করতে পারবে। তবে শর্ত হবে ফিটনেস সার্টিফিকেট সকল প্রার্থীকে দিতে হবে, অর্থাৎ সকল ফিমেল প্রার্থীকে দিতে হবে। ঠিক আছে, একজন রেজিস্টার্ড মেডিকেল ডাক্তার থেকে নিয়ে তাদেরকে কিন্তু ফিটনেস সার্টিফিকেট দিতে হবে যে তারা এখন ফিট আছে, সেক্ষেত্রে তারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো এই যে কনফাইনমেন্ট পিরিয়ডটি রয়েছে 6 মান্থ ফর ডেট অফ ডেলিভারি, 45 ডেজ ফ্রম ডেট অফ মিসক্যারেজ। তো বুঝতেই পারছো যেসব ফিমেল প্রার্থীদের এই সমস্যা রয়েছে, তোমরা পরীক্ষায় বসতে পারবে, তোমরা কিন্তু তখন যদি সেই সময় তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের সময় এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তোমরা সেক্ষেত্রে কিন্তু সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে পারবে না। পরবর্তীতে তোমাদের না হবে, কিন্তু তোমাদের পরীক্ষা না দেওয়ার জন্য বারণ করা হয়নি, তোমরা তোমাদের পরীক্ষা নিয়মিত দেবে। ঠিক আছে, পরীক্ষার জন্য কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ করবে, তোমাদের সমস্যার সমাধান হয়ে গেলে পরবর্তীতে তোমরা ফিটনেস সার্টিফিকেট একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসার থেকে নিয়ে তারপর তোমরা সেই তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে বসতে পারবে। আবার তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পুনরায় আবার নেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যদি সে পরবর্তীতে PNMT-তে কোয়ালিফাইড করে, তাহলে তার রেজাল্ট অ্যাজ পার মেরিট প্রকাশিত হবে। তোমাদের রেজাল্ট কিন্তু মেরিট অনুযায়ী প্রকাশিত হবে, তোমাদের পদের অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে এবং সিনিয়রিটির সুবিধা পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী। তারপরে এখানে বলা হয়েছে হাইটের কথা। তো এখানে সকল ফিমেল প্রার্থীর ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। তবে যারা হিল এরিয়া থেকে বিলং করো, তোমাদের ক্ষেত্রে 2 সেন্টিমিটারের উচ্চতার ছাড় দেওয়া হবে। তো আমরা যারা ত্রিপুরা থেকে রয়েছি, আমরা কিন্তু পার্বত্য রাজ্যে বসবাস করি, সেক্ষেত্রে 2 সেন্টিমিটারের ছাড় পাবে প্রত্যেক ফিমেল প্রার্থীরা। তো 155 সেন্টিমিটার হলেই তোমরা কিন্তু এই দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারবে মেয়েরা। তাছাড়া যারা SC/ST মেয়েরা রয়েছে, তোমাদের ক্ষেত্রে আরও 2 সেন্টিমিটার ছাড় দেওয়া হবে, অর্থাৎ তোমরা টোটাল পেয়ে যাচ্ছ, যারা ত্রিপুরার ফিমেল প্রার্থী রয়েছে SC/ST, তোমরা টোটাল পেয়ে যাচ্ছ 4 সেন্টিমিটারের উচ্চতার ছাড়। আর যারা আদার্স প্রার্থী রয়েছে UR OBC, তোমাদের ক্ষেত্রে 2 সেন্টিমিটারের ছাড় থাকবে। ঠিক আছে, নেক্সট রয়েছে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের কী কী প্রয়োজন পড়বে। তো এখানে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে, যেমন ভোটার ID, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, তারপর তোমাদের স্কুল কলেজের অ্যাডমিট, যা যেটা রয়েছে তোমরা সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং পরীক্ষার হলে কিন্তু এখান থেকে যে কোনো একটি সার্টিফিকেট নিয়ে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তো সবার আশা করি আধার কার্ড রয়েছে, থাকবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে সকলেরই আধার কার্ড থাকবে।
তো তোমরা সকলে কিন্তু আধার কার্ড দিয়ে আবেদন করবে, সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। ঠিক আছে, আর যারা আবেদন করতে চাও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করো, বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করে নাও। আর আমাদের কাছে ফর্ম ফিল আপ করলে তোমরা সময় সময় সব তথ্য পেয়ে যাবে, কবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কবে তোমাদের পরীক্ষা আসছে। কারণ এটা আমার দায়িত্ব, যারা আমার কাছে ফর্ম ফিল আপ করে তাদেরকে আমি দায়িত্ব নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে শুরু করে পরীক্ষার দিন কোন শিফটে পরীক্ষা প্রত্যেকটা কিন্তু সহজভাবে বুঝিয়ে দিই, একদম ভালো করে বুঝিয়ে দিই, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এসএসসির তরফ থেকে আসা দিল্লি পুলিশ এক্সামিনেশন 2024 কনস্টেবল এক্সিকিউটিভ পদে মেল অ্যান্ড ফিমেল প্রার্থীদের যে নিয়োগ করা হচ্ছে, এই নোটিশে যা যা ছিল 22 সেপ্টেম্বর 2025 যে নোটিশটি এসেছিল, এই নোটিশে যা যা ছিল আমি তোমাদের সম্পূর্ণ নোটিশ একদম বাংলা ভাষায় ব্যাখ্যা করেছি। তারপরও যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে যায়, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই করে দেবো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। আর যদি মনে করো যে আমি ভুলবশত কোনো লাইন স্কিপ করে গেছি বা কোনো টপিক স্কিপ করে গেছি, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। পরবর্তী আরও 3টি ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশান সাবস্ক্রাইব করে রাখো, কারণ নোটিফিকেশান আসলেই তোমাদের কাছে সবার আগে যাবে। পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু কোনো নোটিশ তোমরা মিস করবে না। আর আমি অনেক সময় বিভিন্ন ধরনের নোটিশ তোমাদের দেরিতে দিই। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অনেকগুলো, তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। কারণ যে কোনো ধরনের নোটিশ আসলে সবার আগে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে দিই। আর তোমাদের ভিডিওগুলো দেরিতে জানানোর একটাই কারণ, কারণ আমাকে নিজে ফর্ম ফিল আপ করে দিতে হয় সবাইকে, অনেকের পরীক্ষা চলে আসে, অনেক অ্যাডমিট ডাউনলোড করে দিতে হয়, তারপর তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, অনেক মেসেজ থাকে, সেই কারণে অনেক কাজ থেকে যায় আমার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার অনেক সময় ভিডিও বানাতে লেট হয়ে যায়, তোমাদের কাছে আমার ভিডিওগুলো অনেক সময় একটু দেরিতে পৌঁছায়। তাই তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা সময় সময় আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে এসএসসি থেকে আসা পরবর্তী আরেকটি ভিডিওতে।